আচ্ছা, আমরা হচ্ছে আজকে যেটা দেখো, আমরা এর আগে ক্লাসে পড়ছিলাম তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহী কোণগুলা, প্রকারভেদ পড়ছিলাম, ফ্যারাডের প্রথম সূত্র এবং সেই সংক্রান্ত ম্যাথ গুলো দেখছিলাম। আজকে টপিকটা হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে, এই টপিক গুলা থেকেই প্রশ্নগুলা বেসিক্যালি হয়। আমি খুব আচ্ছা। সহজ ভাবে যেন তুমি আনসার করতে পারো সেইভাবেই দেখানোর চেষ্টা করব। একটু মনোযোগী হইলেই জিনিসগুলা বুঝতে পারবা। আর তুমি যেহেতু ক্যাচ করতে পারো খুব ইজিলি, সো আশা করি কোনো সমস্যা হবে না। বিসমিল্লাহ। ওকে, আজকে আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে, এর আগে ক্লাসে কি দেখছিলাম? তড়িৎ বিশ্লেষণ কোষ দেখেছিলাম না? জি আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ দেখবো। এর আগে দেখছিলাম তড়িৎ হ্যাঁ, বিশ্লেষণ কোষ, আজকে দেখবো তড়িৎ এটাই রাসায়নিক হচ্ছে কোষ। উল্টা। উল্টা, এটা হচ্ছে এই যে রাইট। রাসায়নিক বিক্রিয়া থেকে বিজলি বের করবে। বিজলি বের করবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কি হইতো বলতো? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হইতো, মনে আছে? হ্যাঁ, ওই যে ওটা হচ্ছে ইলেকট্রিসিটি মারলে হচ্ছে বিক্রিয়া হইতো। রাইট। ইলেকট্রিসিটি মানে তোমার হচ্ছে ওইখানে যেটা হইতো এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি যেটা আছে, অর্থাৎ তড়িৎ শক্তি যেটা, ইলেকট্রিক এনার্জি তোমার হচ্ছে ইলেকট্রিক এনার্জি তোমার কনভার্ট হতো কিসে? কেমিক্যাল এনার্জিতে, তাই না? রাসায়নিক জি শক্তিতে রূপান্তর হইতো। ইলেকট্রিক এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হইতো তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেলে। ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেলে তোমার হচ্ছে ইলেকট্রিক এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হতো। আর আমরা যেটা পড়বো যে তড়িৎ রাসায়নিক কোষ বা তোমার হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল, এটাতে উল্টা ঘটনাটা ঘটে। এইখানে হচ্ছে কি হবে, তোমার কেমিক্যাল এনার্জি কিসে কনভার্ট হবে? ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে, জাস্ট এটাই। এবং এটাই কিন্তু একটা এমসিকিউ, যে ইলেকট্রোকেমিক্যাল সেলে বা তড়িৎ রাসায়নিক কোষে কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, অর্থাৎ কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো আমরা হচ্ছে এরপরে হচ্ছে আহ, ওই এটা দেখবো, তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলটাই বেসিক্যালি দেখবো। আচ্ছা, আমরা হচ্ছে এইখানে যে ইলেকট্রোকেমিক্যাল যে সিরিজটা আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এটা মনে রাখার একটা টেকনিক বলছিলাম, তাই না? জি। এটা কিন্তু পড়ানো হয়েছিল, মনে আছে? তোমার মুখস্থ হয়েছে? ওই যে কে কেন ম্যাকাইবার এলো যেন ফিরে শোনা পায়, হাই কোথায় ওই পর্যন্ত তো যেতে পারিনি। আমি বলি, আমি প্রথম ভিডিও 28 মিনিট পর্যন্ত যেতে পারছি আচ্ছা আচ্ছা আজকে সকালে। আচ্ছা, এইখানে গতকাল আমাদের 20 মিনিট, আজকে আর। আচ্ছা, আমাদের এইখানে একটু লাগবে, এই চারটা লাগবে, জাস্ট একটু দেখে রাখো তো, যে এইখানে কি আছে? জিঙ্ক আছে কোথায়, কপার আছে কোথায়, একটু দেখে নাও তো। জিঙ্ক আছে কোথায়? এখানে। কপার আছে কোথায়? এখানে, তাই না? নিচে কপার নিচে আছে, জিঙ্ক উপরে আছে, আপাতত এক্স্যাক্টলি। এটুকু রাখলাম। আচ্ছা, এইখান থেকে আমরা মনে রাখবো যে ওপর আছে সে অ্যানোড হিসেবে কাজ করবে। আচ্ছা, যে ওপরে সেটি অ্যানোড, তাহলে যে নিচে আছে সে কি হিসেবে কাজ করবে? সে ক্যাথোড হিসাবে। রাইট। তাহলে আমি যদি কোথাও দেখি জিঙ্ক আর কপার আছে, তাহলে এই দুইটার মধ্যে অ্যানোড ক্যাথোড কে হবে? জিঙ্ক এবং কপারের মধ্যে অ্যানোড কে হবে? অ্যানোড হবে জিঙ্ক আর কপার হবে ক্যাথোড। রাইট। যদি কোথাও থাকে আয়রন আর মনে করো হচ্ছে জিঙ্ক আছে, তাহলে এদের মধ্যে অ্যানোড কে তাও হবে? একই। অ্যানোড জিঙ্ক কপার, ফের আয়রন হচ্ছে ক্যাথোড। ভেরি গুড। সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, কেমন? জি ভাই। আচ্ছা, সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কি বললাম? ইলেকট্রোকেমিক্যাল সেল। কি বলেছি? ইলেকট্রোকেমিক্যাল সেল। রাইট। ইলেকট্রোকেমিক্যাল সেলটাকে অনেক জায়গায় গ্যালভানিক সেলও বলা হয়। কি বলা হয়? গ্যালভানিক সেল।
রাইট, বা এই সেলটার আরেকটা নাম হচ্ছে ভোল্টার সেল। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলটাকে গ্যালভানিক সেলও বলে, আবার কি বলে, ভোল্টার সেলও বলে। ওকে। 9-10 এটা এমসিকিউ তে আসতো, ইলেকট্রিক গ্যালভানিক সেলের আরেক নাম কি? আচ্ছা, হ্যাঁ, গ্যালভানিক সেল আর একটা নাম হচ্ছে ভোল্টার সেল। ওকে। আচ্ছা, আহ একটু খেয়াল করে দেখো তো, এই যে তড়িৎ বিশ্লেষণ কোষ আমরা যেটা পড়ছিলাম, বা ইলেকট্রোলাইটিক সেল যেটা পড়ছিলাম, হুম। ইলেকট্রোলাইটিক সেল যেটা ছিল, এই সেলে কি হয়, কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হয়? কেমিক্যাল, ইলেকট্রিক থেকে কেমিক্যাল। রাইট। আর তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা আছে, ওইটাতে কোন এনার্জি কোন এনার্জিতে কেমিক্যাল টু কনভার্ট হয়? ইলেকট্রিক্যাল। রাইট। আমি কেমিক্যাল টু এগুলা, ইলেকট্রিক্যাল। হ্যাঁ, এটা আমি বারবার করে কেন বলতেছি জানো? কারণ হচ্ছে এগুলা যেন তোমার মাথায় একটু গেঁথে যায়। হ্যাঁ। জি আচ্ছা, ভাই। তো দেখো, একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, দেখতে মোটামুটি এরকম একটা পাত্র থাকে, এরকম পাত্র থাকে। এই পাত্রের মাঝখানে একটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, বা অর্ধবেদ্য পর্দা যেটাকে আমরা বলি, সেমি পারমিয়েবল মেমব্রেন। তো সেমি পারমিয়েবল মেমব্রেন এর কাজ কি? এর ভেতর দিয়ে শুধুমাত্র আয়ন পাস হইতে পারে। কি পাস হইতে পারে? এটা কি মাঝামাঝি থাকে নাকি? মাঝখানে থাকে, রাইট। এই যে ডট ডট করে যেটা দেয়া আছে, এটা হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন, যার ভেতর দিয়ে শুধুমাত্র আয়ন পাস হইতে পারে। বুঝতে পারছো? জি জি। আচ্ছা, এই যে মানে এই যে পাত্রটা দেয়া আছে, এই পাত্রের একটা পাশে রাখা থাকে জিঙ্ক সালফেট দ্রবণ, জিঙ্ক সালফেট সলিউশন, আর একটা পাশে থাকে কপার সালফেট সলিউশন। বুঝতে পারলা? হুম, জি। আচ্ছা, তো আমরা হচ্ছে বেসিক্যালি একটা ইলেকট্রোকেমিক্যাল সেল কেমন হইতে পারে, সেটা একটা এক্সাম্পল দেখতেছি। ঠিক আছে। আর ইলেকট্রোকেমিক্যাল সেলের, বা হচ্ছে গ্যালভানিক সেল বা ভোল্টার সেল, আমরা যেটাই বলি না কেন, এই সেলটা দেখতে কেমন বা এখানে আসলে কি হয় সেটা আমরা দেখবো। কেমন? তো এই হ্যাঁ পাত্রের ভাই। মাঝখানে জিঙ্ক সালফেট সলিউশন রাখা আছে। এই জিঙ্ক সালফেট সলিউশনে আমি এইখানে জিঙ্ক একটা জিঙ্ক ইলেকট্রোড বা একটা জিঙ্ক দণ্ড প্রবেশ করাই দিলাম। ঠিক আছে। আর কপার সালফেট দ্রবণে, কপার সালফেট সলিউশনে একটা কপার দণ্ড বা কপার ইলেকট্রোড প্রবেশ করাই দিলাম। ওকে। জি। আর এই দুইটা ইলেকট্রোড, বা এক কথা হচ্ছে এই দুইটা দণ্ডকে বাইরের একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করে দিছি। কার সাথে? গ্যালভানোমিটার। আচ্ছা, এই গ্যালভানোমিটারের এইরকম যে কাটা কাটা থাকে, এই গ্যালভানোমিটারের কাজ কি বলতো? ইলেকট্রিসিটি ভোল্টেজ হলে রাইট। বলে। ভোল্টেজ ভোল্টেজ মতো মানে কোথাও ইলেকট্রিক, মানে এক কথা হচ্ছে কোথাও কারেন্ট প্রডিউস হয়েছে কিনা সেটা বোঝায়। এই কাটাটা ডিফ্লেকশন দেয় বা বিক্ষেপ করে, বিক্ষেপ দেখে তুমি বুঝতে পারবা যে এখানে আসলে কারেন্ট প্রডিউস হয়েছে। ওকে। তো আমরা যেটা জানি যে ইলেকট্রোকেমিক্যাল সেলে আসলে কোন এনার্জি পাই? ইলেকট্রিসিটি পাই, তাই না? ইলেকট্রিক্যাল এনার্জি পাই বা ইলেকট্রিসিটি পাই। সো এই ইলেকট্রিসিটিটা এই সেলে প্রডিউস হয়েছে কিনা সেটার জন্য আসলে বেসিক্যালি গ্যালভানোমিটার দেওয়া হয়। বুঝাইতে পারলাম? এইখানে তুমি গ্যালভানোমিটার না দিয়ে এখানে তুমি ইচ্ছা করলে একটা ভোল্ট মিটারও দিতে পারো। সো ভোল্ট মিটার দিলে তোমার কি হবে? একই একই। একই জিনিস, তো মানে কতটুকু ভোল্টেজ প্রডিউস হবে সেটা তুমি পাবা। বুঝতে পারছো? বা তুমি ইচ্ছা করলে জি। কিন্তু এখানে একটা লাইটও দিতে পারো। এখানে কিন্তু তুমি একটা কি দিতে পারো, লাইটও দিতে পারো। লাইট দিলে কি হবে? যদি লাইটটা জ্বলে লাইট ওঠে, জ্বলবে। তাহলে বুঝতে পারবে যে এখানে এই কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এই যে ইলেকট্রোলাইটিক সেল যেটা ছিল, তড়িৎ বিশ্লেষণ কোষ যেটা ছিল, এইখানে কি করা হইতো বলতো? এখানে নিচে একটা ইলেকট্রোলাইটিক মানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটাকে আমরা বলি হুম। ইলেকট্রো, এটাকে বলা হয় হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক একটা সলিউশন আর কি। হ্যাঁ, বা হচ্ছে তড়িৎ হ্যাঁ। বিশ্লেষ্য পদার্থ, এক কথায় ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স যেটা। তো এটা দেয়া থাকতো, আর এর মাঝখানে হচ্ছে দুইটা তোমার ইলেকট্রোড দেয়া থাকতো, তাই না? হুম। এই যে অ্যানোড ক্যাথোড দেয়া থাকতো না? হুম। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যাটারির একটাকে পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড, মানে কানেক্টেড থাকতো, আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড থাকতো, তাই না? হ্যাঁ।
তো এই ইলেকট্রোড গুলার যেটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা অ্যানোড বলতাম, যেটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা ক্যাথোড বলতাম, রাইট? হ্যাঁ, কিন্তু খেয়াল মনে করো আছে তো, A+। হ্যাঁ, কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সেলে কি এরকম কোনো ব্যাটারির সাথে কানেক্টেড থাকে? না, থাকে না। তাহলে আমি এখানে বুঝবো কিভাবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? কোনটা কোনটা road কিভাবে বুঝবো জি, শিওর না। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করো, এইখানে আছে কে কে, জিঙ্ক আর কপার আছে না? জিঙ্ক যাবে অ্যানোডে, জিঙ্ক হলো পাওয়ারফুল, তাই জিঙ্ক যাবে অ্যানোডে। এক্স্যাক্টলি, সো জিঙ্ক যাবে অ্যানোড আর কপার কি হিসেবে কাজ করবে? ক্যাথোড। হ্যাঁ, তাহলে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে আর কপারটা কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্যাথোড। কেন? কারণ ওই যে আমরা যে হচ্ছে ইলেকট্রিক্যাল সিরিজ যেটা ছিল বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটাকে বলি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তাই না? জি। এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে জিঙ্কটা উপরে আছে আর কপারটা হচ্ছে তোমার কোথায় আছে? নিচে আছে। নিচে। বুঝাইতে পারলাম? আচ্ছা ভাই, 1 সেকেন্ড কি একটু আসতে পারবো? ভিডিও কি পজ করা যাবে? আহ হ্যাঁ, বলো। ভাই একটু খালি আচ্ছা, যেটা বলতেছিলাম, সো খেয়াল করো, এখানে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, কপার ক্যাথোড হিসেবে কাজ করবে, এটুকু তো বোঝা গেছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন আসলে বেসিক্যালি এই জায়গায় যে রিয়াকশন গুলা হয়, তো এই রিয়াকশন গুলা দেখবো কি কি রিয়াকশন গুলা হয় এখানে, ওকে? এগুলো তো আমি 9-10 ছিল, মানে হ্যাঁ, জিঙ্ক হচ্ছে সো এখানে আসলে তুমি পারবা, ইলেকট্রন ছাড়বে, রাইট? জিঙ্ক জিঙ্ক ইলেকট্রন ইলেকট্রন দিয়ে ছাড়বে। দিবে, ওটার অক্সিডেশন হবে। ওকে, অক্সিডেশন সো হবে। জিঙ্ক 2+ হবে, এটার কি হবে? অক্সিডেশন হবে, ভেরি গুড। সো এগুলা তো ওই তুমি পারো, ইলেকট্রন হলো কপার সাল, রাইট? ইলেকট্রন হচ্ছে কপার সালফেট খাবে, খায় হচ্ছে কপার সালফেট হচ্ছে, আচ্ছা সরি, ইলেকট্রন কে খাবে? হ্যাঁ, কপার টু কপার, প্লাস হ্যাঁ খাবে। কপার তার খায়। একটু বলি, কপার 2+ খায় হ্যাঁ, হচ্ছে। কপার হবে, তাই না? এটার হচ্ছে কি হবে? রিডাকশন হবে, তাই তো? তারপর কপার হচ্ছে লাগে যাবে, কপার হচ্ছে আচ্ছা, ওই তারপর? যে ওই রডের সাথে লাগে যাবে, হ্যাঁ, রড দেখবো বাড়তেছে, আর এখানে এখানে সম্ভবত রড ক্ষয় হওয়া দেখবো। আচ্ছা, তারপর বলো তো এখানে আসলে ইলেকট্রিসিটিটা যে প্রডিউস হবে কিভাবে হবে, একটু বলো তো। ইলেকট্রিসিটি এই যে এই ইলেকট্রনটা ছাইড়ে যে ওইদিকে যাচ্ছে এই রডে, ওইটার মাধ্যমে। গুড। সো আমি এটা একটু বলি তাহলে সংক্ষেপে, ঠিক আছে? আসলে এখানে বলো। বেসিক্যালি কি হয়, সো এইখানে যে এই যে তোমার জিঙ্কটা আছে, এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়? জিঙ্ক আয়ন হয়, রাইট? সো হুম। ইলেকট্রন গুলাকে সে হচ্ছে এই দণ্ড যেটা আছে ইলেকট্রোড এইখানে রেখে যায়, বুঝছো? হুম। আর আয়ন যেটা আছে এই আয়নটা আসলে এই সলিউশনে চলে যায়, বুঝছো? হুম। 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 আর এইখানে কপার সালফেট যেটা আছে Cu2+, এই Cu2+টা হুম। হচ্ছে তোমার কি হয়? এই ক্যাথোডে যায়, গিয়ে হুম। এই যে জিঙ্ক যে ইলেকট্রন গুলাকে ছাড়ছে, এই ইলেকট্রন গুলা তখন হুম। হচ্ছে এই দিক দিয়ে আসে, বুঝছো? হুম। আসার পরে এই যে কপার 2+ যে ক্যাথোডে গেল, সে ওই ইলেকট্রন গুলাকে অ্যাকসেপ্ট করে, করে হচ্ছে কপার হিসেবে এই দণ্ডে জমা হইতে থাকে, বুঝছো? জি। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইখান থেকে শুরু করি, এই যে Cu2+, এইখান থেকে সলিউশন থেকে তোমার ক্যাথোডে চলে গেল, তাহলে এই সলিউশনে কি কপার 2+ এর কনসেন্ট্রেশন কমে গেল না? হ্যাঁ। কপার 2+ এর কনসেন্ট্রেশন কমবে কিনা? হ্যাঁ। যদি কমে যায়, তখন এই কনসেন্ট্রেশনটা ফিল আপ করার জন্য, তখন এই যে আমি বলছিলাম না সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে এখানে, যার মধ্যে দিয়ে শুধুমাত্র আয়ন পাস হইতে পারে, তখন ওই পরিমাণ, যে পরিমাণ কপার 2+ এই সলিউশন থেকে চলে যায়, ওই পরিমাণ জিঙ্ক আয়ন এই পাশে আসে, ডান পাশে আসে, বুঝছো? আচ্ছা, বুঝছি। আচ্ছা, তাহলে এইখানে যদি আমার জিঙ্ক 2+ লেফট সাইড থেকে রাইট সাইডে চলে আসে, তাহলে এইখানে আবার জিঙ্ক 2+ এর পরিমাণ কমে যাবে না? হ্যাঁ। এইটা ফিল আপ করার জন্য তখন হচ্ছে এই যে এইখানে জিঙ্ক যে আছে, এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসেবে আবার এই সলিউশনে আসে, বুঝছো? হুম, বুঝছি, এমনি চলতেই থাকে। এইভাবে চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে বলতো? যতক্ষণ না এই অ্যানোডটা ক্ষয় হয়ে বা শেষ হয়ে যাবে, বুঝাইতে পারলাম? আচ্ছা, বুঝছি। তাহলে এইখানে ইলেকট্রিসিটিটা যখনই এই যে এই গ্যালভানোমিটার মধ্য দিয়ে ইলেকট্রনটা যাবে, তখন এই গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে,
যদি একটা লাইট থাকে হ্যাঁ লাইটটা জ্বলে উঠবে, বা এইখানে আসলে হুম, কতটুকু কারেন্ট প্রডিউস হয়েছে বা কতটুকু ভোল্টেজ প্রডিউস হয়েছে সেটা ভোল্টমিটার লাগাইলে ভোল্টেজও পাওয়া যাবে। বুঝাইতে পারলাম? জি জি সো এইখানে এই ইলেকট্রোকেমিক্যাল সেলে তোমার হচ্ছে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে বা মেকানিজমটা কি, লিখতে পারবা না? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো কয়েকটা জিনিস একটু বলে দেই। সেটাকে বলা হয় এই অ্যানোড, যেটা হচ্ছে অ্যানোডে তো এইখানে ইলেকট্রন ছেড়ে দেয়, রাইট? হ্যাঁ সো ইলেকট্রন ছেড়ে দেওয়ার সময় তোমার হচ্ছে এইখানে একটা তোমার এনার্জি প্রডিউস হয়, ঠিক আছে? হ্যাঁ তো ওই এনার্জিটাকে বলা হয় অ্যানোড পটেনশিয়াল বা অ্যানোড ভোল্টেজ, হ্যাঁ ঠিক আছে? বুঝছো? বুঝছি। অ্যানোড বিভব বা অ্যানোড পটেনশিয়াল, ওকে? বা এক কথায় বলতে পারো অ্যানোড ভোল্টেজ। ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা অ্যানোড ক্যাথোড তো ভোল্টেজটা একই থাকবে ভাই, অ্যানোড বলার কারণ কি? না, ভোল্টেজ তো আর সেম হবে না, কারণ ভোল্টেজ কিন্তু কি হয়, পজিটিভ হয় আবার হচ্ছে নেগেটিভ হয়। এক সেকেন্ড কথা হচ্ছে যে এইখানে আছে অ্যানোডে জিঙ্ক আছে, ক্যাথোডে কপার আছে, তো দুইটার ভোল্টেজ তো হুম, কখনোই সেম হবে না। আচ্ছা আবার ক্যাথোডে ইলেকট্রন যে গ্রহণ করলো কপার, সো এই ইলেকট্রন গ্রহণ করার ফলে এইখানে একটা এনার্জি প্রডিউস হয়, ঠিক আছে? হুম বা ভোল্টেজ প্রডিউস হয়, এক কথা হচ্ছে ভোল্টেজ প্রডিউস হয়, এটাকে বলা হয় ক্যাথোড বিভব বা ক্যাথোড পটেনশিয়াল বা হচ্ছে ক্যাথোড ভোল্টেজ, ঠিক আছে? বুঝতে পারলা? হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আমার এই ইলেকট্রোকেমিক্যাল সেলে তোমার হচ্ছে একটা কি ভোল্টেজ তৈরি হয় না? হুম তো এই ভোল্টেজটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স বা এটাকে বলা হয় হচ্ছে এক কথায় যদি বলি ইএমএফ। কি বলে? ইয়ে, ইএমএফ বলে। তো ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বা এক কথায় যদি বলি সংক্ষেপে ভোল্টেজ, ঠিক আছে? সেল ভোল্টেজও বলা হুম হয়, এটাকে বলা হয় কি সেল ভোল্টেজ, ওকে? হুম এখন তুমি যদি সেল ভোল্টেজটা বের করতে চাও, তাহলে এই যে গ্যালভানিক কোষ বা হচ্ছে এই যে ইলেকট্রোকেমিক্যাল সেল, এটার সেল ভোল্টেজ ইকুয়ালস টু, ইকুয়েশন হচ্ছে নরমালি প্রকাশ করা হয় ই দিয়ে, ঠিক আছে? ই সেল লিখা হয়, ই হুম সেল। সো ই সেল ইকুয়ালস টু লিখা হয় ই অফ অ্যানোড প্লাস ই অফ ক্যাথোড। তার মানে ই অফ অ্যানোড মানে হচ্ছে এই যে অ্যানোড পটেনশিয়াল বা অ্যানোড ভোল্টেজ যেটা আছে, এটাকে বলা হয় ই অফ অ্যানোড বা ই অ্যানোড। আর ক্যাথোড পটেনশিয়াল বা ক্যাথোড ভোল্টেজ যেটা আছে, এটাকে বলা হয় ই ক্যাথোড। বুঝাইতে পারলাম? হ্যাঁ তাহলে এইখান থেকে একটা ফর্মুলা পাইলাম, ই সেল। ই সেল ফর্মুলা কি? ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো বাংলায় যদি বলি তাহলে হচ্ছে কি, অ্যানোডের যে বিভবটা আছে বা ভোল্টেজ আছে, ক্যাথোডের যে ভোল্টেজ আছে, এই দুইটাকে আমি যোগ করে দিলে আমি কি পাবো? এই পুরো সেলের ভোল্টেজটা পাবো। বুঝাইতে পারলাম? জি ভাই, বুঝছি ভাই। ওকে। সো এইখানে একটু খেয়াল করো তো, আমি যদি আরেকবার একটু বলি, এটা যদি একটা ইলেকট্রোকেমিক্যাল সেল হয়, এটা কি ছিল? জিঙ্ক। হুম জিঙ্কটাকে কিসের মধ্যে দেয়া ছিল? জিঙ্ক সালফেট সলিউশনে দেয়া ছিল। এইখানে কি এটা কপার, কিসে দেয়া ছিল? কপার সালফেটে দেয়া ছিল, রাইট? হুম আচ্ছা, এখন কথা হচ্ছে আর এই এই এটা কি? এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। ভেরি গুড, সেমি পারমিয়েবল মেমব্রেন। তো এটার কাজ কি? এটা কাজ ওই যে আয়ন যেটা আসবে ওই সাইডে পাস করে দেওয়া, রাইট, জিঙ্কটার ওই পাশে আয়ন পাঠিয়ে পাস দেওয়া। করতে পারে এটা। ভেরি গুড। আচ্ছা, অ্যানোডে যেন কি রিঅ্যাকশনটা হয়? অ্যানোডে অক্সিডেশন। অ্যানোডে অক্সিডেশন হয়। অ্যানোডে অক্সিডেশন হয়, গুড। আচ্ছা,
সো এইখানে অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, রাইট? আচ্ছা, অক্সিডেশনটা বলো তো, রিঅ্যাকশনটা কি? আর জিঙ্ক -2 ইলেকট্রন ইকুয়াল টু জিঙ্ক 2 প্লাস। ভেরি গুড। আর ক্যাথোডে কি হয়, রিডাকশন? রিডাকশন কপার 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 2 প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু শুধু কপার। ওকে, এইখানে খেয়াল করো, তার মানে আমি বুঝতেছি না, এই ইলেকট্রোকেমিক্যাল সেল যেটা আছে, এই ইলেকট্রোকেমিক্যাল সেলে আসলে অক্সিডেশন রিডাকশন হচ্ছে। হ্যাঁ, তো এটাকে রিডক্স। সংক্ষেপে আমি বলতে কি রিডক্স রিঅ্যাকশন হচ্ছে, এটা বলতে পারি না? আচ্ছা, তাহলে খেয়াল করো, এই ইলেকট্রোকেমিক্যাল সেলে রিডক্স রিঅ্যাকশন হয়, যার অ্যানোডে কি হয়, অক্সিডেশন হয়, যার ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়, রাইট? হ্যাঁ দুইটা মিলে হয় কিন্তু রিডক্স রিঅ্যাকশন, রাইট? হ্যাঁ তো অ্যানোডের যে অক্সিডেশনটা হয় এটাকে বলা হয় অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। যেহেতু হাফ, রিডক্সের হাফ হচ্ছে, আর ক্যাথোডে রিডাকশন হয়, এটাকে বলা হয় কি রিডাকশন হাফ রিঅ্যাকশন। বুঝছো? বুঝছো? হ্যাঁ তো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর রিডাকশন হাফ রিঅ্যাকশন, এই দুটাকে আমি যদি যোগ করি তাহলে আমি কি পাবো, রিডক্স রিঅ্যাকশন পাবো। কি পাবো? রিডক্স। রিডক্স রিঅ্যাকশন পাবো। আচ্ছা, সো খেয়াল করো, এখানে -2, এখানে +2, এই দুইটা কাটাকাটি করলে শেষ। যোগ করলে কি হবে, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। বুঝতে পারছো? জি। তো এটাই হচ্ছে আসলে সেল রিঅ্যাকশন। হ্যাঁ। অনেক জায়গায় বলে সেল রিঅ্যাকশনটা লিখো, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, আর হচ্ছে সেল রিঅ্যাকশনটা লিখো। পারা যাবে না? কোশ্চেন করবে গ্যালভানিক কোষের, কোশ্চেনটা করবে কি এই গ্যালভানিক কোষের, গ্যালভানিক সেলের অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন এবং সেল রিঅ্যাকশনটা লিখো। সো এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে। পারবা না? ঘুম পাচ্ছে? না, হ্যাঁ ভাই, ঘুম পাচ্ছে। আচ্ছা, আর একটু পড়াবো, ঠিক আছে, আর অল্প একটু পড়াবো। আচ্ছা, সো এইখানে না ভাই, আরেক পড়ান, কোনো সমস্যা নাই। এমনি তো আচ্ছা অ্যাসাইনমেন্ট লেখা বাকি, কালকে জমা দেওয়া লাগে। আচ্ছা, তাহলে আমি কি বলতেছিলাম, ইলেকট্রোকেমিক্যাল সেল আমরা কি পড়তেছি, ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল সেল। সেল। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো তো, আরেকবার বলতেছি, ইলেকট্রোকেমিক্যাল সেলে কি কি ছিল একটু বলো তো, এই কোষটাতে কি কি ছিল, এই পাত্রের মধ্যে? পাত্রে জিঙ্ক সালফেট ছিল, কপার ভেরি সালফেট গুড। ছিল ওই জিঙ্ক সাইডে। সালফেট ছিল, কপার সালফেট ছিল, জিঙ্ক জিঙ্ক রড সালফেট আর সলিউশনে কপার জিঙ্ক রড। রড ছিল, কপার সালফেটে কপার রড ছিল, এইখানে একটা গ্যালভানোমিটার ছিল, রাইট? আচ্ছা, এটা হচ্ছে সেমি পারমিয়াবল মেমব্রেন। ওকে, সো অ্যানোডে কি হয়, অক্সিডেশন অ্যানোডে হয়, হয় রাইট? হচ্ছে অক্সিডেশন। হ্যাঁ আচ্ছা, অক্সিডেশন হয় অ্যানোড। আচ্ছা, অ্যানোডে অক্সিডেশন হওয়ার জন্য এইখানে একটা ভোল্টেজ প্রডিউস হয়, ওইটাকে বলা হয় অ্যানোড ভোল্টেজ, রাইট? হ্যাঁ আচ্ছা, অ্যানোড ভোল্টেজ। আর অ্যানোডের রিঅ্যাকশনটা কি হয়, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস হয়। বুঝছো? হ্যাঁ তো এই অ্যানোড ভোল্টেজ এটাকে বোঝানো হয় এইভাবে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো এই লাইনটা, ই ই দিয়ে বোঝানো হয়, অ্যানোডের ভোল্টেজ বোঝাচ্ছে। আর এইখানে জিঙ্ক থেকে কি হয়, জিঙ্ক 2 প্লাস হয় না? হ্যাঁ সো আমার যে অক্সিডেশনটা বোঝার উপায় হচ্ছে, প্রথমে থাকবে মেটাল, পরে থাকবে মেটাল আয়ন। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই। অক্সিডেশন বোঝার উপায় হচ্ছে কি, মেটাল থাকবে স্ল্যাশ মেটাল আয়ন থাকবে। ওকে, সো হ্যাঁ এই যে অ্যানোড ভোল্টেজ যেটা আছে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে, জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2 প্লাস। তার মানে প্রথমে মেটাল, পরে মেটাল আয়ন, দ্যাটস মানে এটা আমি বুঝতে পারবো এটা হচ্ছে অ্যানোড ভোল্টেজ বোঝাচ্ছে বা অক্সিডেশন হ্যাঁ, ভোল্টেজ বুঝছি বোঝাচ্ছে। বুঝছো? বুঝছি বুঝছি। আচ্ছা, আর এইখানে ক্যাথোডে কি হয়, Cu2 প্লাস দুইটা ইলেকট্রন নেয়, নিয়ে হচ্ছে কি Cu হয়। আর আমরা তো জানি হ্যাঁ ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়, তাই না? হ্যাঁ আর রিডাকশন হওয়ার জন্য এখানে একটা ভোল্টেজ তৈরি হয়, যেটাকে বলা হয় কি রিডাকশন ভোল্টেজ, বা জি এটাকে ক্যাথোড ভোল্টেজও বলে। বুঝছো? জি। ক্যাথোড ভোল্টেজ বা রিডাকশন ভোল্টেজ। সো দেখো তো, ক্যাথোড বা রিডাকশন বুঝবো কিভাবে, প্রথমে থাকবে মেটাল আয়ন, পরে থাকবে মেটাল। বোঝা গেছে? জি।
সো এটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই যে এরকম লেখা ই দিয়ে বোঝানো হচ্ছে সেল, আর মানে ইয়ের বিভব বোঝাচ্ছে, ভোল্টেজ বোঝাচ্ছে Cu2+/Cu। বুঝাইতে পারলাম? হ্যাঁ বুঝছি। এটা দিয়ে বোঝানো হচ্ছে ক্যাথোড ভোল্টেজ। বুঝতে পারছো? জি ভাই। একটু আচ্ছা ভাই, আগে আজীবন তো এই দুইটা মেটালই থাকবে না, এই জিঙ্ক আর কপার? না, অন্যগুলাও থাকবে, অন্যগুলাও থাকবে। তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমে দেখবা হচ্ছে মেটাল, তারপরে যদি মেটাল আয়ন থাকে, ধরো আমি বললাম এইরকম নিকেল হ্যাঁ স্ল্যাশ বুঝছি ভাই। নিকেল 2+, তাহলে বলো তো এটা কি অ্যানোড ভোল্টেজ বোঝাচ্ছে অক্সিডেশন না ক্যাথোড অক্সিডেশন বোঝাচ্ছে? অ্যানোড অ্যানোড ভোল্টেজ। অ্যানোড ভোল্টেজ বা অক্সিডেশন ভোল্টেজও বলতে পারো। বুঝাইতে পারলাম? জি। আচ্ছা, এখন দেখো আমি যদি বলি সেল ভোল্টেজ, সেল ভোল্টেজ বা ইএমএফ যেটাকে বলে ই সেল বলে। সো ই সেল ইকুয়ালস টু, ইকুয়েশন আমরা কি বলছি একটু আগে? আহ এই যে ইসেল সেল ইসেল তো, ভোল্টেজ, আচ্ছা ইসেল ইজ ইকুয়াল টু ওই দুইটা যোগ করব। কোন দুইটা যোগ করবা বলো একটু মুখ দিয়ে। ওই যে অ্যানোড ভোল্টেজ আর ক্যাথোড ভোল্টেজ যোগ। ভেরি গুড। সো ই সেল বের করবো হচ্ছে ই অফ অ্যানোড ভোল্টেজ প্লাস ই অফ ক্যাথোড ভোল্টেজ, রাইট? সো এই হ্যাঁ সেলের জন্য আমি যদি ই সেল লিখি, তাহলে ই সেল ইকুয়ালস টু কি লিখবো? ই অফ Zn/Zn2 প্লাস প্লাস ই হ্যাঁ। অফ Cu2 প্লাস স্ল্যাশ Cu। বুঝতে পারছো? জি বুঝছি। এখন দেখো তোমার কোশ্চেনে যদি এই ভ্যালুটা দেয়া থাকে যে ই অফ Zn/Zn2 প্লাস এর ভ্যালু হচ্ছে মনে করো 0.76 ভোল্ট, আর ই অফ ক্যাথোড এই কপার 2+ কপার এটার ভোল্টেজে ভ্যালু হচ্ছে 0.34 ভোল্টেজ, এগুলা দিয়ে দিল, দিয়ে বললো যে এই সেলের জন্য ই সেলের ভ্যালু কত, কি করবা? এগুলোর জন্য ইসেল এর ভ্যালু কত? হ্যাঁ, ই সেলের ভ্যালু কত বা হচ্ছে সেল ভোল্টেজ কত, জাস্ট দুইটা যোগ করে দিবা। বুঝছো? বুঝছি। পারা যাবে? হ্যাঁ পারবো। আচ্ছা, এইখান থেকে মোটামুটি সবকিছু বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা লাইন লেখা আছে, দেখো তো কি বলছে এটা। একটা তড়িৎ দ্বারে বা একটা ইলেকট্রোডে জারণ বিভবের মান, অর্থাৎ অক্সিডেশন ভোল্টেজ যেটা বা অ্যানোড ভোল্টেজ যেটা বা অক্সিডেশন পটেনশিয়াল বা অক্সিডেশন ভোল্টেজ যেটাকে আমি বলতেছি, এটার মান যত, বিজারণ বিভবের মান অর্থাৎ রিডাকশন ভোল্টেজ বা ক্যাথোড ভোল্টেজ যেটা, সেই ক্যাথোড ভোল্টেজের মানও তত, কিন্তু চিহ্ন বা সাইন হবে অপোজিট বা বিপরীত। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি ভাই, এটা হচ্ছে মানে উদাহরণটা দেখে বুঝছি, সংজ্ঞা পড়ে না। এক্স্যাক্টলি। উদাহরণ থেকে বুঝছি, মানে জিঙ্কটা যদি ক্যাথোড হইতো তাহলে জিঙ্কেরও ওই একই পাওয়ারই থাকতো। যদি, আচ্ছা ভাই এটা তো সাপেক্ষে না, মানে জিঙ্কের সাথে যদি কপার থাকে সব ওই রাইট সময় এটা রাইট মানবে, রাইট ধরেন রাইট জিঙ্কের সাথে আয়রন দিলে তখন তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা হ্যাঁ মানে। হ্যাঁ, কিন্তু একটু বলি, সেটা হচ্ছে হ্যাঁ, হুম, যদি তুমি রেসপেক্টে চিন্তা করো বা একটা সাপেক্ষে চিন্তা করো, তাহলে অন্যটা হয় তোমার অ্যানোড হবে বা ক্যাথোড হবে, কিন্তু ভ্যালু কিন্তু তোমার সেমই থাকবে। অর্থাৎ ও জিঙ্ক আচ্ছা যদি স্যার, ভ্যালু অ্যানোড হিসেবে আজীবনই কাজ সেম। করে, জিঙ্ক যদি অ্যানোড হিসেবে কাজ করে, তখন হচ্ছে তোমার ভ্যালু থাকবে কত, +0.76। কিন্তু জিঙ্ক যদি তোমার ক্যাথোড হিসেবে কাজ করে, তখন তোমার ভ্যালু থাকবে -0.76। বুঝছো? এটা যার সাথেই হোক, এটা যার আয়রনের সাথেই সাথে হোক, জিঙ্ক ক্যাথোড হোক, রাইট, যার সাথেই হোক, প্লাটিনামের সাথে হোক, যার সাথে যার হোক সাথেই একই হোক, ভ্যালু। আচ্ছা। রাইট। বুঝছো? জি। আর খেয়াল করো আমি যে অ্যানোড বলতেছি, এই যে দেখো এইখানেও কিন্তু চেঞ্জ করতে হবে, প্রথমে মেটাল দেন হচ্ছে মেটাল আয়ন, বুঝতেছি এটা অ্যানোড বোঝাচ্ছে বা অক্সিডেশন বোঝাচ্ছে। বুঝছো? হ্যাঁ। এটা কি বোঝাচ্ছে? অক্সিডেশন। আর খেয়াল করো আমি যখনই ক্যাথোড বোঝাচ্ছি বা হচ্ছে রিডাকশন বোঝাচ্ছি, তখন কিন্তু আমার কি হয়ে গেছে, এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, Zn2+/Zn। বুঝছো? হ্যাঁ 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 আমি বুঝছি। তোমাকে একটা বুঝছি ভাই। এক্সাম্পল দেই। আমি যদি বলি ই অফ Cu2+/Cu প্লাস 0.34 ভোল্ট, এটা আসলে কি দেয়া আছে বলতো? কপারের কি দেয়া আছে? এটা এটা কপারের
আহ এটা অবশ্যই কপারের ক্যাথোড ভোল্টেজ। ভেরি গুড। ক্যাথোড ভোল্টেজ, বা আমি বলতে পারি কি এটা হচ্ছে রিডাকশন ভোল্টেজ বা রিডাকশন পটেনশিয়াল যেটা হচ্ছে, তাই না? জি। আচ্ছা, এখন বলো তো কপারের যদি আমি অ্যানোড ভোল্টেজ লিখি তাহলে কিভাবে লিখবো? অ্যানোড ভোল্টেজ লিখলে কপার থাকবে, কপার 2+ সাইডে অন্যটা আচ্ছা, রিপ্লেস ভ্যালু সোয়াপ কত হবে? ভ্যালু হবে মাইনাস হয়ে যাবে খালি, ওই আগেরটাই বুঝছো? -0.36। বুঝছো? হ্যাঁ বুঝছি। তো আমার প্রয়োজনের স্বার্থে এইরকম চেঞ্জ করে নেওয়া লাগতে পারে। ওকে জি ওকে। সো আমরা ছোট্ট একটা ম্যাথ করি, কেমন? ঠিক আছে। আচ্ছা, ছোট্ট একটা ম্যাথ করব তার আগে এইখানে কিছু নিয়ম পড়ি। সেটা হচ্ছে কখনো যদি ই সেলের ভ্যালু গ্রেটার দেন 0 হয় তখন ওইখানে সেল রিঅ্যাকশন যেটা আছে বা কোষ বিক্রিয়া যেটা আছে এটা হবে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি? স্বতঃস্ফূর্ত, বা হচ্ছে আপনা আপনি বিক্রিয়াটা হবে। বুঝাইতে পারলাম? আচ্ছা আচ্ছা, আর যদি কখনো ই সেলের ভ্যালু লেস দেন 0 আসে তখন স্পন্টেনিয়াস না। আচ্ছা স্পন্টেনিয়াস নয়। বুঝতে পারলা? জি তোমাকে একটা কোশ্চেন করবে, একটা, ধরো অ্যানোড বিভব দিবে, ক্যাথোড বিভব দিবে, দিয়ে তোমাকে বলবে এইখানে কি সেল রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস নাকি স্পন্টেনিয়াস না, তাহলে তোমাকে কি করতে হবে? এই সেল বাইর করে শূন্যর চেয়ে বড় না ছোট এটা দেখা লাগবে। ভেরি গুড। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা জিনিস শেখো। সেটা হচ্ছে ই সেল ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। বুঝছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে ই সেল বা আমার হচ্ছে সেল ভোল্টেজ যেটা আছে এটা যে কোনো সিচুয়েশনে হইতে পারে, কিন্তু তোমাকে যদি একটা প্রমাণ অবস্থা বলে দেয়, ঠিক আছে? প্রমাণ অবস্থা বলতে বোঝো কি? প্রমাণ, স্ট্যান্ডার্ড আইডিয়াল, টেম্পারেচার আর কি। হ্যাঁ, আইডিয়াল কন্ডিশন যদি বলে, আইডিয়াল কন্ডিশনটা কি? আইডিয়াল কন্ডিশন হচ্ছে 25°C কত অ্যাটমসফিয়ারিক প্রেসার জানি ভুলে গেছি। ভেরি গুড, 25°C। টেম্পারেচার বললে 25°C, আর প্রেসার বললে কত? ভুলে গেছি ভাইয়া। 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ আর যদি কনসেন্ট্রেশন বলে তাহলে হচ্ছে 1 মোলার। তাহলে এই তিনটা কন্ডিশনকে আমরা বলি আইডিয়াল কন্ডিশন বা প্রমাণ অবস্থা। বুঝছো? বুঝছো? বোঝা গেছে? সরি ভাই, একটু কাইটা গেছে ভাইয়া, আচ্ছা, আমি লাস্ট যেটা লাইনটা বললাম একটু কাইটা। সেটা হচ্ছে প্রমাণ অবস্থা বলতে বোঝাচ্ছে তোমার 25°C টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ার প্রেসার আর 1 মোলার কনসেন্ট্রেশন। তাহলে এই তিনটা যদি থাকে তখন আমরা এটাকে বলতেছি আইডিয়াল কন্ডিশন। ওকে। জি আচ্ছা, আর আইডিয়াল কন্ডিশনে যে সেলটা হয় মানে সেল ভোল্টেজ যেটা, সেটাকে প্রকাশ করা হয় এইভাবে, উপরে একটা এরকম নট চিহ্ন দেওয়া হয়, ই নট সেল বলে। তারপরে ই নট অ্যানোড, ই নট ক্যাথোড। ঠিক আছে? আচ্ছা ভাই, ওই যে ভ্যালু গুলো ওগুলো তো কাজে লাগবে না তাই না? না, ওই ভ্যালুগুলা কোনো কাজে লাগবে না। ওই ভ্যালুগুলা তোমাকে কোশ্চেনে দিয়ে আসলে বোঝাবে এটা আসলে আইডিয়াল কন্ডিশন বোঝাচ্ছে নাকি যে কোনো অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, ওইটার উপর কি কোনো প্রভাব আছে অঙ্কে, না, আইডিয়াল তেমন কন্ডিশন আর না, রন? অঙ্কে কোনো প্রভাব নেই। জাস্ট হচ্ছে এই যে লিখাগুলাতে, ধর ধন আমি কোথাও লিখলাম বা ই ফর্মালিটি। সেল আর লিখলাম ই নট সেল, ডিফারেন্স ও কি? আচ্ছা 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 বুঝছি। ই সেল হচ্ছে যে কোনো অবস্থায় আর ই নট সেল হচ্ছে আইডিয়াল অবস্থায়। বুঝছো? জি আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি। 1 নাম্বার ম্যাথটা, প্রশ্নটা দেখো তো বোঝো কিনা। কিন্তু এই বিক্রিয়াটা ওইভাবে দেওয়া কেন এটা বুঝতেছি না। আচ্ছা, বিক্রিয়া যেভাবেই দেয়া থাকুক, দেখো তো প্রশ্নটা কি বলছে। এই রিঅ্যাকশনটা দিয়ে Fe প্লাস কপার সালফেট ইকুয়ালস টু
FeSO4 এমনি বাকিটা বুঝছি। প্লাস কপার, এই রিঅ্যাকশনটা দিয়ে বলছে এটা স্পন্টেনিয়াস কিনা, তাই না? যোগ করব, যেহেতু মাইনাস আসতেছে স্পন্টেনিয়াস না। আচ্ছা, স্পন্টেনিয়াস কিনা এটা তোমাকে কোশ্চেন করছে। আচ্ছা, হ্যাঁ, এখন তাহলে এই জায়গায় বলো আমার কি করতে হবে? এখানে ওই যোগ করে দিব, এই যে মাইনাস ওয়েট আসলে ওয়েট, স্পন্টেনিয়াস না যোগ বলবো। করব না বিয়োগ করব এটা তো পরে, আমি একটু স্টেপ বাই স্টেপ হুম, যাইতে চাচ্ছি। যে তোমাকে আচ্ছা, প্রশ্ন করছে স্পন্টেনিয়াস কিনা, তার মানে তোমার কি বের সেল করতে হবে? রিঅ্যাকশন দেখানো লাগবে মনে হয়। রাইট, সেল সেল। রিঅ্যাকশন দেখাই। আচ্ছা, সেল রিঅ্যাকশন দেখানো লাগবে না, ম্যান্ডেটরি না, তোমার হচ্ছে স্পন্টেনিয়াস কিনা এটা বের করার জন্য তোমার বের করা লাগে ই সেল, তার মানে হচ্ছে সেল আচ্ছা, ভোল্টেজটা বের করতে হয়, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে সেল ভোল্টেজ বের করার জন্য হচ্ছে রিঅ্যাকশনটা লাগে, তুমি যেটা বললা। তাহলে একটু বলো তো এখানে আসলে কি হয়েছে এই রিঅ্যাকশনে? এখানে এইখানে কি কি আছে বলো তো? Fe প্লাস কপার সালফেট কি কি লেখা যায়? কপার 2 প্লাস। আর FeSO4 কি কি লেখা যায়? Fe2 প্লাস প্লাস কপার। এইটাই রিঅ্যাকশন না? হুম, তাহলে এখানে আমাকে বলো তো এখানে কে কে আছে? আয়রন আছে আর কপার আছে, রাইট? এই আয়রনটা কি অ্যানোড না ক্যাথোড? ক্যাথোড। কেন ক্যাথোড? আয়রন অ্যানোড, অ্যানোড শিওর অ্যানোড। মনে কেন পড়ছে, অ্যানোড? আয়রন উপরে, উপরে আছে, কপারের উপরে আছে। আচ্ছা, ওইটা তো হচ্ছে ওই সিরিজে আছে, বাট এই রিঅ্যাকশনে কিভাবে বুঝবে? এই রিঅ্যাকশন দেখে তুমি ধরো ওই সিরিজ জানো না, রিঅ্যাকশন দিয়ে এই যে অক্সিডেশন হইছে, তাই। রাইট? Fe থেকে Fe2 প্লাস হয়েছে, মানে মেটাল থেকে মেটাল আয়ন হয়েছে, হুম, দ্যাটস ওয়াই অ্যানোড, বুঝছো? হুম, হ্যাঁ বুঝছি। আর কপার 2 প্লাস হচ্ছে এখানে কি ক্যাথোড, কারণ কি মেটাল আয়ন থেকে মেটাল হয়েছে। ওকে, তাহলে আমাকে আচ্ছা একটু ভাই, বলো। ধরেন হ্যাঁ, একটা হাইপোথেটিক্যাল সিনারিও, যে এইখানে দেখে এইটা তো মেইন, যে যে রিঅ্যাকশন হয়েছে, তাই না? এইটাতে ধরেন এটা অ্যানোড বের করলাম, কিন্তু ধরেন উল্টা দিছে, ধরেন মানে ওরা ভুল করছে, ধরেন সিরিজে যেটা আছে রিঅ্যাকশনটা ভুল করছে, তখন ধরো এইরকম কি দেয়া করব? আছে কি, দেখো তো এরকম দেয়া আছে, ওয়েট। মানে ধরেন আয়রনের বদলে কপারের জায়গাটা দিছে, মানে হবে যেটা, মানে ওই আগের লিস্টের নিয়মটা মানে নাই। জি স্যার, এটাই এক- বলতেছি। বিষয়টা কি এরকম তুমি বলতেছো? Cu প্লাস হ্যাঁ, FeSO4, CuSO4 প্লাস Fe, এটা বলতেছো? হ্যাঁ, পরীক্ষা যদি এরকম দিয়ে দেয় ভুলে, আচ্ছা, এক্স্যাক্টলি তখন দিবে, বলতেছি। দিতে পারে, কোশ্চেন হতে পারে। এটা দিয়ে তোমাকে বলবে কি জানো, এটা স্পন্টেনিয়াস কিনা। হুম, তোমাকে কোশ্চেন করছে, এটা ভেরি গুড কোশ্চেন, এটা স্পন্টেনিয়াস কিনা। এখন তুমি দেখো এই রিঅ্যাকশনটা আসলে হবেই না। তাই এই রিঅ্যাকশনটা অ্যান্সার করব নাকি আমরা এই যে এমনি এমনি করব? না, এইভাবে করব, করে দেখাবো আমি, এই ম্যাথটাও তোমাকে আমি করাবো, এখনই করাবো, আগে এটা শেষ করি। হুম, ওকে, এখন তাহলে দেখো এখানে আয়রনের কি হয়েছে? অ্যানোড বা অক্সিডেশন হুম, হয়েছে, রাইট? হ্যাঁ, তাহলে আয়রনের কি থাকা উচিত? অ্যানোড ভোল্টেজ না? হুম, তাহলে আয়রনের অ্যানোড ভোল্টেজ যেটা, সেটা লিখবো কিভাবে? Fe/Fe2 প্লাস না? হুম, বুঝতেছো? হ্যাঁ বুঝছি ভাই। তাহলে এই দেখো তো কোশ্চেনে কি Fe/Fe2 প্লাস এই ভ্যালুটা দেয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। কই দেয়া আছে? আহ ওই যে প্রথমটা হবে, ওই যে কই, এটা তো দেয়া নাই। -44.4। না, এটা তো দেয়া নাই, এখানে কি দেয়া আছে দেখো তো? আহ, ও, বিচারণ বিভব ও দেওয়া নাই তো, তাই তো? হ্যাঁ, দেয়া আছে এটা। ও আচ্ছা, ওইটা এটা, পজিটিভ হবে তাহলে হ্যাঁ এটা দেয়া প্রথমটা। আছে কত? 0.44, -0.44। বাট আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে Fe/Fe2 প্লাস, বুঝছো? হুম, বুঝছি। সো আমার এটা কি করতে হবে? প্লাস 0.44 ভোল্ট, ক্লিয়ার? হ্যাঁ, 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 আর বুঝছি। কপারের জন্য আসলে কি লাগবে? কপার ইকুয়েশন দিয়ে কি বুঝতেছি? কপারের Cu2 প্লাস স্ল্যাশ Cu না? হ্যাঁ, এটা কি আমার দেয়া আছে? না, কেন দেয়া নাই? দেয়া আছে তো, Cu2 না, প্লাস। এটা তো ক্লিয়ার দেওয়া আছে, হ্যাঁ, এটা তো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেওয়া আছে, এটা ক্রিস্টাল যা আছে ক্লিয়ার। তাই চেঞ্জ তাহলে হবে না। প্লাস 0.34 ভোল্ট, বুঝছো? হ্যাঁ, স্পন্টেনিয়াস হবে আলটিমেটলি। আচ্ছা, তাহলে ওয়েট, হ্যাঁ স্পন্টেনিয়াস হবে, রাইট? সো এখানে ই সেল এটা বের করে দিতে হবে। সো ই সেল ইকুয়াল টু আমরা কি লিখবো? ই Fe/Fe2 প্লাস প্লাস ই Cu2 প্লাস স্ল্যাশ Cu, বুঝছো? তাহলে হবে হ্যাঁ, প্লাস 0.44 প্লাস 0.34 হুইচ ইজ প্লাস 0.78 ভোল্ট, ক্লিয়ার?
হ্যাঁ তখন তোমার বলে দিতে হবে যে সিন্স ই সেল ইজ গ্রেটার দেন 0 সো দা সেল রিঅ্যাকশন বুঝছি। স্পন্টেনিয়াস। ক্লিয়ার? হুম, ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এখন তোমাকে বলি যে আমাদের যে তুমি যে প্রশ্নটা করছো, তুমি যে প্রশ্নটা করলা এটা যদি এখন দেয়া দেয় সেক্ষেত্রে তুমি কিভাবে করবা? তোমার এবারে কোশ্চেন কি দিছে? ধরো আচ্ছা, স্পন্টেনিয়াস কখন হয় না বলো তো? স্পন্টেনিয়াস হয় না শূন্য থেকে কম হইলে, হ্যাঁ, শূন্য থেকে মাইনাসে কম গেলে। হইলে, রাইট। ভাই এখন শূন্য হইলে কি হয় ভাইয়া? হুবহু শূন্য ওইটাকে হইলে ডেথ সেল বলে। ভেরি গুড কোশ্চেন। ই সেল ইকুয়ালস টু 0 হইলে ওইটাকে বলে ডেথ সেল। কোষটা মরে গেছে। মানে চলেই না। না, চলেই না। আচ্ছা আচ্ছা, এখন দেখো কোশ্চেনটা কি, সেম ভ্যালু গুলাই দেয়া আছে এইখানে, এই ভ্যালু গুলাই দেয়া আছে, জাস্ট এই রিঅ্যাকশনের জায়গায় এই রিঅ্যাকশনটা দিছে, দিয়ে বলছে এটা স্পন্টেনিয়াস কিনা, বুঝছো? জি। তাহলে খেয়াল করো তো এইখানে কপার আসলে কি হিসেবে কাজ করছে, অ্যানোড অর ক্যাথোড? হুম, এটাই না রিঅ্যাকশনটা বেসিক্যালি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানে দেখো তো এখানে কপার কি হিসেবে কাজ করছে, অ্যানোড অর ক্যাথোড? অ্যানোড। অ্যানোড। আর এফি কি হিসেবে কাজ করছে, ক্যাথোড, বুঝছো? হ্যাঁ তাহলে কপারের জন্য কি থাকবে, অ্যানোড বিয়োগ থাকবে না, Cu/Cu2 হ্যাঁ প্লাস। আর কপার আয়রনের জন্য কি থাকবে বলো? ক্যাথোড ভোল্টেজ Fe2 হ্যাঁ Fe2 প্লাস Fe, বুঝছো? হ্যাঁ। এখন দেখো তো প্রশ্নে কি Cu/Cu2 প্লাস এর ভ্যালু দেয়া আছে? না, উল্টাটা মাইনাস করতে হবে। তাহলে মাইনাস। -0.34, বুঝছো? হ্যাঁ আর Fe2 প্লাস Fe দেয়া আছে হ্যাঁ দেওয়া আছে। কত? -0.44 ভোল্ট। আচ্ছা, এবার আমরা কি বের করব, এই সেলের জন্য ই সেল বের করব, তাই না? সেল ভোল্টেজ বের করব। হ্যাঁ তাহলে ই সেল মানে কি, অ্যানোড প্লাস ক্যাথোড, রাইট? হ্যাঁ অ্যানোড কি Cu/Cu2 প্লাস, তাই না? হ্যাঁ আর ক্যাথোড কি Fe2 প্লাস স্ল্যাশ Fe। সো এখানে যোগ করলে কত হবে, -0.34 প্লাস -0.44, সো আসবে কত, -0.78 ভোল্ট। হ্যাঁ। তো এখানে আসবে কি, ই সেল লেস দেন 0 না? হ্যাঁ সো এটা কি স্পন্টেনিয়াস হবে? না স্পন্টেনিয়াস হবে না মানে এখানে আসলে রিঅ্যাকশনটা হবে না। ক্লিয়ার? স্পন্টেনিয়াস না হওয়া মানে রিঅ্যাকশন না হওয়া, কারণ কি জি এটা আমি জি জি, মিনিংটা বুঝিনি। স্পন্টেনিয়াস হওয়া মানে হচ্ছে রিঅ্যাকশনটা হবে, আর স্পন্টেনিয়াস না মানে রিঅ্যাকশনটা আসলে হবে না। তার মানে এইখানে তুমি যেটা বলছো এইখানে রিঅ্যাকশনটা আসলে হবে না। বুঝাইতে পারলাম? বুঝছি। এই পারা যাবে স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। তো তুমি আচ্ছা। যেটা করবা সেটা হচ্ছে, তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখান থেকে